আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করছিলাম এবং যে সাঁওতাল বিদ্রোহের যে ডেটগুলো, বিশেষ করে কোন কোন তারিখে বা কোন সালে কোথায় কি ঘটনা হয়েছিল, এই দিকটা যদি একটু বিস্তারিতভাবে বলেন উপকৃত হব। এই দিকগুলো বলতে গেলে আমাকে একটু বই দেখতে হবে। আমার বই না দেখে তারিখগুলো বলতে পারবো না। এগুলো বই দেখেই বলি। আমাদের পাঠক শ্রোতারা, দর্শকরা একটু ক্ষমা করে দেবেন আমাকে, এত কিছু আর মনে থাকছে না। তো সাঁওতাল বিদ্রোহ প্রথম 30 জুন 1855 সালে ভগ্নাডিহি গ্রামের বটতলার নিচে সভা বসেছিল এবং সেই সভাতেই প্রথম ঘোষিত হয়েছিল হুল বা বিদ্রোহের। সেখানে নেতৃত্ব দিয়েছিলেন চুনার মুর্মুর 4 ছেলে, সিধু কানু, চাঁদ, ভৈরু। এর সঙ্গে ছিল কীর্তা মাঝি, ভাদু, সুলিয়া ঠাকুর প্রভৃতি নেতারা। তারা ঘোষণা করেছিলেন যে এই হুলের মধ্যেই আমাদের ঈশ্বরের নির্দেশ আছে, ঈশ্বর মারাংবুরু আমাদেরকে বলে দিয়েছেন এই কাজটা করো। তাই তারা বিদ্রোহ করেছিলেন। তারা কি চেয়েছিলেন? তারা চেয়েছিলেন শোষণহীন সমাজ। এখান থেকেই কলকাতার অভিমুখে তারা গণপদযাত্রা শুরু করেছিলেন, কিন্তু যেতে পারেননি। যেতে পারবেন কি করে? নানান রকম ঘাত প্রতিঘাত, ইংরেজের শিক্ষিত সৈন্যদের বন্দুক কামানের মুখে তীরধনুক নিয়ে শুধু যুদ্ধ করা এ তো সম্ভব নয়। তবুও তারা গেছিলেন। 1854 খ্রিস্টাব্দ থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত ভাগলপুর জেলার অন্তর্গত দামিনিকো অঞ্চল হতে বীরভূম পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় সাঁওতাল ভাষাভাষী জনগণের এই ইংরেজ শাসন ও শোষণের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছিল। সেটা হচ্ছে খড়ওয়াড়ি হুল বা সাঁওতাল বিদ্রোহ। তাদের প্রথম লক্ষ্য ছিল দেশীয় মহাজন জমিদার এবং ইংরেজের অত্যাচারের প্রতিবাদ করা। এরই কারণে তাদের ইংরেজের সুশিক্ষিত বন্দুক কামানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। তারা কিন্তু লড়াইয়ের মাঠ ছেড়ে চলে যায়নি। প্রচুর তাদের ক্ষয়ক্ষতি হয়েছিল। তারা অনেকে ধরা পড়েছিল। বেশ কয়েক হাজার বিদ্রোহী এই লড়াইয়ে প্রাণ দিয়েছিল। যারা ধরা পড়েছিলেন তাদের গণফাঁসি দিয়েছিল ইংরেজ। শেষ পর্যন্ত বিদ্রোহীরা পরাজিত হয়। 30 জুন 1855 তারিখের সভায় প্রায় 400 গ্রামের 10,000 বিদ্রোহী জমায়েত হয়েছিল, শপথ গ্রহণ করেছিল। অবশ্য তিলকা মাঝির তীরে 1784 জানুয়ারি মাসে রাজমহল ও ভাগলপুরের কালেক্টর ক্লিভল্যান্ডের প্রাণ যায়। সেই সূত্রে তিলকা মাঝি এই বিদ্রোহের উদ্গাতা, প্রথম প্রতিষ্ঠা তার হাতেই। 1785-তে তিলকা মাঝির ফাঁসি হয়। ইংরেজের বিচারে যার ফাঁসি হয়েছিল, এই তিলকা মাঝির মেয়ে, পরবর্তীকালে আইমা তার নাম, তিনিই সিধু কানুকে প্রথম বিদ্রোহের পথে উৎসাহিত করেছিলেন। সিধুর স্ত্রী সুমি মাঝি, তিনিও কিন্তু তার স্বামীকে উৎসাহ দিয়েছিলেন। বিদ্রোহের মূল কারণ ছিল ইংরেজ জমিদার মহাজন পুলিশের অত্যাচার, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সাঁওতাল মহিলাদের ইজ্জতহানি হচ্ছিল চারিদিকে। রেললাইন পাতার কাজ চলছে, সেখান থেকেও বহু সাঁওতাল নারী হারিয়ে যাচ্ছে প্রায়। এই শোষণের বিরুদ্ধেই জঙ্গল ও পাহাড়ের নিচের জমির দাবিতে তারা আন্দোলন করতে চেয়েছিল, বলতে চেয়েছিল, কিন্তু তাদেরকে বলতে দেওয়া হয়নি। বলার জন্য তারা আসছিল। 7 জুলাই 1855 দিঘি থানার দারোগা অত্যাচারী মহেশলাল দত্ত, মহাজন কেনারাম ভকত সহ 8 জন পুলিশকে হত্যা করেছিল সাঁওতাল বিদ্রোহীরা। কেউ কেউ বলেন যে এদেরকে হত্যা করা কেন? তাহলে তো সাঁওতাল বিদ্রোহটা হাঙ্গামাতে দাঁড়াচ্ছে। না, এরা তখন ইংরেজের দালাল হয়ে কাজ করছিল। কাজেই এদেরকে সরানো তাদের দরকার হয়েছিল, প্রয়োজন পড়েছিল। তাই তারা তাদেরকে সরাতে বাধ্য হয়েছিল। সালের শাখা পাঠিয়ে হুলে যোগ দেওয়ার জন্য দিকে দিকে সাঁওতাল বিদ্রোহীরা দরিদ্র জনগণের কাছে আমন্ত্রণ জানিয়েছিল। তাতে শুধু সাঁওতাল জনজাতি নয়, বিভিন্ন জনজাতির মানুষ, গরিব দরিদ্র মানুষ, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। জানা যায় 2-1 ব্রাহ্মণও তাতে ছিলেন। সেখানে তারা দুর্গাপুজোর আগে দুর্গাপুজোও করেছিল। এইখানে একটা গুহার মধ্যে করা হয়েছিল। সেই গুহাটা মোটামুটি যেটুকু জানা যায় সেটা লাঙ্গুলিয়ার কাছে খটঙ্গা গ্রামের
কোনো একটি জায়গায় সেই গুহাটি ছিল। আমরা কিন্তু সেই গুহাটি দেখতে পাইনি, গেছিলাম দেখতে পাইনি। 7 জুলাই 1955 পর দিঘি থানার দারোগার পর গোড্ডা মহকুমার কুরহুরিয়া থানার দারোগা প্রতাপ নারায়ণ এবং অন্য পুলিশ দারোগার সঙ্গে তাদের যুদ্ধ হয়। বারহাইত বাজার লুট হয়। মহাজন ইংরেজের দালাল তাদেরকে তারা প্রতিবাদ করে, তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে খুনও করে। শুধুমাত্র তীর ধনুক আর এক ধরনের কুঠার টাঙ্গি জাতীয় এই নিয়েই তারা অত্যাচার চালায়, হত্যা লীলা এই নিয়েই চলে, তার বাইরে কিন্তু কিছু নয়। বন্দুক কামান তাদের হাতে ছিল না। ঘরবাড়িতে আগুনও তারা ধরিয়েছিল, খাবারের জন্য লুট করেছিল, এটা ঠিক। কিন্তু সেই জায়গাটা আমাদের বুঝতে হবে যে এরা কিন্তু নিজের বাড়ি নিজের ধন সম্পদ বাড়ানোর জন্য এই লড়াই বা এই বিদ্রোহ করেনি। তারা তাদের জাতির স্বার্থে, তারা এখানকার দরিদ্র জনগণের স্বার্থে, জমি ও জঙ্গলের স্বার্থে এই লড়াই করেছিল। 11 জুলাই 1855 পাকুড় রাজবাড়ি লুণ্ঠন হয়েছিল। সেখানে নেতা ছিল সিধু, কানু, চাঁদ, ভৈর, 4 ভাই। কদম সাহেবের নীলকুঠিও আক্রমণ করেছিল তারা 13 জুলাই 1855-তে। 15 জুলাই 1855-তে মহেশপুর রাজপ্রাসাদ আক্রমণ এবং লুট হয়েছিল। 15 জুলাইয়ের পর এই যে 400 জন বিদ্রোহী যাতে অংশগ্রহণ করেছিল সেখানে নেতৃত্ব দিয়েছিল ভৈর, চাঁদ। সেখানে দুর্ভাগ্যের বিষয় ইংরেজের সুশিক্ষিত সেনার আক্রমণে তাদের মধ্যে প্রায় 200 জন মারা যায়, 3 জন নেতাও জখম হন। 16 জুলাই 1855 ভাগলপুর জেলার পিয়ালাপুর পীরপৈঁতির ময়দানে ইংরেজদের সঙ্গে সাঁওতাল বিদ্রোহীদের প্রবল যুদ্ধ হয়। এখানে 5 ঘন্টার যুদ্ধ, তাতেই ইংরেজ অফিসার এবং অন্যান্য কিছু অফিসারের মৃত্যু হয়, যদিও বেশিরভাগ সাঁওতাল বিদ্রোহীদেরই ক্ষতি হয়েছিল। বীরভূম, রাজমহল, ভাগলপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, ছোটনাগপুর, হাজারিবাগ বিপন্ন হয়ে পড়েছিল এই বিদ্রোহের কারণে। ইংরেজ শাসকরাও দিশাহারা হয়ে পড়েছিলেন সেই সময়, ডাক ব্যবস্থা অচল হয়ে গেছিল। কিন্তু ইংরেজদের আধিপত্য কমেনি। তারা একবার সাঁওতালদের সঙ্গে বসেনি যে এসো আলোচনায় বসি। তারা অসম যুদ্ধ করেছিল। আর এই অসম যুদ্ধে সাঁওতাল বিদ্রোহীদের দমনের জন্য 15,000 সুশিক্ষিত সেনা এসেছিল। তারা কামান, বন্দুক, বারুদ নিয়ে লড়াই করেছিল। মেজর সার্কবার্গের বাহিনী এই শক্তিধর হয়ে 15টি আদিবাসী সাঁওতালদের গ্রাম জ্বালিয়ে দিয়েছিল, ধ্বংস করেছিল গ্রামগুলি। বারহাইতে কামান, বন্দুক নিয়ে ইংরেজের বাহিনী সিধু কানুর নেতৃত্বে যে লড়াই হয়েছিল তাতে অংশগ্রহণ করেছিল। সেই যুদ্ধে ছত্রভঙ্গ হয়ে পড়ে সাঁওতালরা। 20 জুলাই 1855 লুণ্ঠিত হয় নারায়ণপুর গ্রাম। 21 জুলাই বিদ্রোহীদের সঙ্গে কাতনা গ্রামে কয়েকজন ইংরেজ সেনার যুদ্ধ হয়। ইংরেজরা পিছু হটে পালায়, কিন্তু শেষ হয় না যুদ্ধের। 24 জুলাই বারহাওড়া বারহাইতের পথে রঘুনাথপুরে মুর্শিদাবাদের ম্যাজিস্ট্রেট পি টুপুড পরিচালিত ইংরেজ বাহিনীর হাতে চাঁদ ও কানুর পরাজয় হয়। 29 জুলাই ক্যাপ্টেন শেরউইলের নেতৃত্বে সুমহান ও মুনকাতরো গ্রাম ধ্বংস হয়। 30 জুলাই লেফটেন্যান্ট রুবি আরও 7টি সাঁওতাল গ্রাম জ্বালিয়ে দেয়। আসলে ব্যাপারগুলো দেখুন যে প্রত্যেকটি সাঁওতাল গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে ইংরেজের সুশিক্ষিত সৈন্যবাহিনী। সুশিক্ষিত কথাটা বলছি এই কারণে যে তারা বন্দুক, কামান, গুলি, বারুদ নিয়ে লড়াই করছে, আর তারা তীরধনুক নিয়ে, তারা টাঙ্গি বল্লম নিয়ে। এই অসম লড়াই কি সম্ভব? সম্ভব নয় কোনোভাবেই। তারা আলোচনায় বসতে পারত, তারা কিন্তু সেই আলোচনার সুযোগ সাঁওতালদের দেয়নি। 11 আগস্ট 1855 বিরাট ইংরেজ বাহিনী ব্যাপক আক্রমণ চালায় বীরভূমের পশ্চিম সীমান্তের দিকে। তাতে বিদ্রোহীরা পালাতে থাকে, তাদের মনোবল আস্তে আস্তে ভাঙতে শুরু করে। 17 আগস্ট 1855
ইংরেজদের স্পেশাল কমিশনার ঘোষণা করে প্রধান নেতৃত্ব ছাড়া যে সকল সাধারণ সাঁওতাল বিদ্রোহী 10 দিনের মধ্যে আত্মসমর্পণ করবে তাদের মার্জনা করা হবে। ইংরেজ লেখক ডব্লিউ হান্টার লিখেছেন, বিদ্রোহী সাঁওতালদের এই মার্জনা ভিক্ষা ও আত্মসমর্পণের ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল সাঁওতাল জনজাতির মানুষজন। তখন কদম সাহেরে এসে বিদ্রোহীরা 3 ভাগে বিভক্ত হয়ে এই আক্রমণ চালিয়েছিল। 16 সেপ্টেম্বর 1855 সুন্দ্রা মাঝির নেতৃত্বে এদিন 3000 বিদ্রোহী উপরবান্দা থানা ও গ্রাম লুট করে জ্বালিয়ে দেয়। লুণ্ঠিত হয় মচিয়া, কাৎসোল, রামনগরও। অন্য একটি বিদ্রোহী দল লুণ্ঠন করে বাঁশকুলি গ্রাম। তখন দুর্গাপুজোর ঠিক আগের সময়, এই সময়ের কথাটাই বলছিলাম, যে মাটি কেটে গড় নির্মাণ করে খটঙ্গা এলাকায় পুজো করেছিল সাঁওতাল জনজাতির মানুষজন। 10 নভেম্বর 1855 ইংরেজ কোম্পানির সামরিক আইন জারি করে বাংলার মুর্শিদাবাদ ও বীরভূম থেকে ভাগলপুর পর্যন্ত বিশাল এলাকাটি সৈন্যবাহিনীর হাতে তুলে দেয়। শুরু হয়ে যায় অসম যুদ্ধে সাঁওতালদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া, অবর্ণনীয় অত্যাচার, ধ্বংসলীলা, এবং যাকে তারা পাচ্ছে তাকেই শুধু সাঁওতাল হওয়ার কারণে গ্রামে নিয়ে গিয়ে অশ্বত্থ গাছে বা কোথাও বট গাছে, কেঁদুলির জালিবাগানের মাঠে, কেঁদুয়ার ডাঙায়, বট গাছে দড়ি বেঁধে বাঁশে তাদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে। এই অবর্ণনীয় গণহত্যার বিচার হয়নি। আর তাদেরকে মনে রেখে আমরা আজও কোথাও সেই রকমভাবে স্মারক, শহীদ স্তম্ভ প্রতিষ্ঠা করতেও পারিনি। এখনও হুল দিবস যেন আমাদের আনন্দের উৎসব, তা তো নয়। হুল দিবস হচ্ছে শপথের দিন। সেই দিনটা আমাদের পূর্বপুরুষ, আমাদের সিধু কানু, চাঁদ ভৈরো, তিলকা মাঝি, আইমা, আরও যারা আছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। কিন্তু আমরা সেই দিনটাকে ক্রমশ উৎসবে পরিণত করে ফেলছি। আর 3 জানুয়ারি 1856 ইংরেজরা সামরিক আইন প্রত্যাহার করে নিয়েছে। 23 জানুয়ারি 1856 সুজারামপুরে গ্রান্ট সাহেবের কুঠি লুণ্ঠিত হয়। সাঁওতাল গণসংগ্রামীরা, অরণ্য আশ্রিত আদিবাসী জনগণ ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। 27 জানুয়ারি 1856 ধরা পড়ে যায় ভাগলপুরের কাছে চাঁদ ও ভৈরো। পরে তারা জেলে যায়। শোনা যায় জেল থেকে বেরিয়ে তারা আসামের চা বাগানে চলে গিয়েছিল শ্রমিক জীবন যাপন করতে। বহু সাঁওতালকে নানানভাবে অত্যাচারের মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে। অসুস্থ বেহুশ সিধুকে উড়মার এক বিশ্বাসঘাতক সাঁওতাল, আমাদের মধ্যে সাঁওতালরা একেবারে যে আত্মবিশ্বাসী তা বলা যাবে না। অসুস্থ সিধুকে ধরিয়ে দিয়েছে একজন সাঁওতাল। আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, পরবর্তীতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমি তখন সেই নামটি, সেই বিশ্বাসঘাতকের নাম তুলে ধরব, যে তিনি অসুস্থ সিধুকে ধরিয়ে দিয়েছিলেন ইংরেজের হাতে। তারপর কি হলো না, সেই অসুস্থ সিধু এবং তার অনুগামীদের নিয়ে যাওয়া হলো তার জন্মগ্রাম ভগ্নাডেহিতে। সেখানে অশ্বত্থ গাছে দড়ি বেঁধে তাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। ইংরেজের এই অকথ্য অত্যাচারের কোনো বিচার হয়নি। তাই সিধু কানুর বিপ্লব, সিধু কানুর সেই আন্দোলন আজকে থেমে থাকার জন্য নয়, এ এক শপথ। আমরা পরবর্তীকালে নকশাল আন্দোলন বা অন্যান্য আন্দোলনের সঙ্গে যদি আমরা মিলিয়ে দেখি, যে তাহলে প্রথম স্বাধীনতার জন্য লড়াই, মাটি ও মানুষের জন্য লড়াই, অরণ্য ও পাহাড়ের জন্য লড়াই তারাই করেছিল। সেই অস্ট্রিক জনজাতির মানুষজন, সাঁওতাল আদিবাসী জনগণ, তাদেরকে আমার প্রণাম, তাদেরকে প্রণাম জানিয়েই আজকের এই অনুষ্ঠান শেষ করি। শেষ করার আগে আপনাকে যে শব্দটা আপনি প্রয়োগ করলেন একদমই সেটা সঠিক। কারণ একটা বিদ্রোহ কোনো দিন উৎসব হতে পারে না। আপনি যেটা সমর্থন করছেন না একদমই ঠিক। কারণ বিদ্রোহের জায়গায় নিয়ে যেতে হবে। এবং যে 30শে জুন যেটা উৎসবের আকারে পরিণত হচ্ছে, এটা ভুল পথে চালিত করা হচ্ছে বলে। এবং আগামী দিনে এই যে ইতিহাস,
ইতিহাসটাকে বিকৃত করার একটা চেষ্টা, একদম। ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে। কাজেই এখানে আদিবাসী সাঁওতাল জনজাতিকেই কিন্তু এগিয়ে আসতে হবে। তারা বন্ধু পাবে পথে চলতে, কিন্তু প্রথম শুরুয়াতটা করতে হবে তাদেরকেই। তবেই কিন্তু তাদের আসল ইতিহাস, আসল গৌরবের দিন, আসল গরিমা, গর্ব প্রকাশ পাবে। একদমই তাই। এবং বিভিন্নভাবে পালিত হচ্ছে বিভিন্ন জায়গায়। এখন দেখা যায় যে আগে যেভাবে, কিছু বছর আগে যেভাবে উম, গ্রামাঞ্চলেও সেভাবে দেখা যেত না, কিন্তু বর্তমানে গ্রামাঞ্চলে বলুন বা শহরাঞ্চলে সমস্ত জায়গায় কিন্তু হুল দিবস মানে 30শে জুন পালিত হয়। হচ্ছে। এবং এই দিনটাকে যে আনন্দের সহিত নয়, বরঞ্চ এখানে এই যে শপথের দিন। শপথের দিন, এবং ইতিহাসটাকে যারা ইতিহাসবিদ বা যারা এই হুল সম্পর্কিত যারা লিখেছেন, আপনাদের মুখ থেকে যদি আদিবাসী সমাজকে জানান দেওয়া হয়, তাহলে আগামী দিনে নিজের ইতিহাসকে যদি না আমি নিজেই যদি নিজের ইতিহাসটাকে না জানতে পারি, তাহলে আমার তাহলে তো আমি যাওয়ার আত্মবিস্মৃত পথটাই জাতি। সেখানেই আমি শেষ। তাহলে তো আত্মবিস্মৃত জাতি। আমি যদি আমার পূর্বপুরুষকে না জানি, আমি যদি আমার ইতিহাসকে না জানি, তাহলে তো আমি ইতিহাস বহির্মুখী মানুষ, ইতিহাসকে নষ্ট করছি। আজকের দিনটা কি করে এলো? আমার অতীতকে যদি আমি না জানি, তাহলে আমার বর্তমান কেমন করে তৈরি হলো? এই অতীতকে জানা খুব জরুরি বলে আমি মনে করি, যে অতীতকে জানবে, অতীতের গৌরব গাথা সঙ্গে নিয়ে এগোবে জনজাতির মানুষ। একদমই তাই। আপনার কাছ থেকে আজকে অনেক কিছুই জানতে পারলাম। কিছুক্ষণ আগে আপনি সমাপ্ত রেখা টেনে দিয়েছেন, তবুও কিছু কথা না বললেও চলে না। আজকে হেড়েমাড়াং ফেসবুক পেজ বা হেড়েমাড়াং পরিবারে আপনাকে পেয়ে আমরা গর্বিত। আগামী দিনে আবারও আমরা আশা করব আপনার কাছ থেকে এই ধরনের আলোচনা পাওয়ার জন্য। নিশ্চয়ই আমাকে ডাকলে আমি আসব। নমস্কার সমস্ত শ্রোতা দর্শকদের আমার দিক থেকে অভিনন্দন জানাই। অনুষ্ঠানটা শুনুন, তারপরে তাদের সঙ্গে থাকুন, তাদের বক্তব্য শুনুন। তারা মাঠ এবং মাটিকে নিয়ে ক্ষেত্রানুসন্ধানের মাধ্যমে আপনাদের কাছে ওই একদম মাটির কথা পৌঁছে দিচ্ছে, যে কথা অন্যত্র মেলা ভার দুষ্কর। সবার শেষে এখনও যারা হেড়েমাড়াং ফেসবুক পেজ যারা ফলো করেননি, আপনারা ফলো করুন। এই ধরনের আলোচনা এবং জায়গা, যেগুলো স্মৃতি বিজড়িত জায়গা, সেগুলোকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছে হেড়েমাড়াং ফেসবুক পেজ। আপনারা ফলো করুন। শেষ করার আগে সবাইকে ধন্যবাদ।